হ্যালো এভরিওয়ান, আদিল স্যারস কোচিংয়ের 19 নম্বর ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আমরা জানবো বুদ্ধি বা ইন্টেলিজেন্সের বিষয়, এবং আজকের টপিকে আমরা কি জানতে চলেছি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে বুদ্ধি কী বা বুদ্ধির ধারণা বা সংজ্ঞা যেটাই বলো সেটা জানবো। তারপর আমরা জানবো বুদ্ধির প্রকার এবং এর বৈশিষ্ট্য বা বুদ্ধির কী কাজ আছে। তারপরে জানবো আমরা আইকিউ এর ধারণা সম্পর্কে। তারপরে জানবো আমরা বুদ্ধির স্বরূপ বা প্রকৃতি যাই বলো সে সম্পর্কে। তারপর বুদ্ধির বিষয়ে যে তত্ত্বসমূহ আছে, প্রত্যেকটা মনোবিদ যে তত্ত্ব দিয়েছেন সে বিষয়ে, এবং 6 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে বিনের যে ইউনিফ্যাক্টর তত্ত্ব যেটা আছে, একক তত্ত্ব, ওই বিষয়ে আমরা জানবো। তো এই বুদ্ধি চ্যাপ্টার থেকে কিন্তু 1 থেকে 2 নম্বর আসবেই পরীক্ষায়। আর শুধুমাত্র আজকে আমরা বেসিকটা জানবো বুদ্ধির, এবং এর তত্ত্বগুলো আমরা নেক্সট ক্লাসে প্রত্যেকটা ধরে ধরে শেষ করে দেবো। তো চলো, আমি তোমাদের অনিক স্যার শুরু করছি আজকের ক্লাস। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে বুদ্ধি বা বুদ্ধিমত্তা। তো এই বুদ্ধি বা বুদ্ধিমত্তা, যেটার ইংরেজি কথা হচ্ছে ইন্টেলিজেন্স। তো এই ইন্টেলিজেন্স শব্দটা এসছে কিন্তু আমাদের ইন্টেলিজেন্সিয়া এই শব্দ থেকে। এটা কী শব্দ? এটা কিন্তু আমাদের ল্যাটিন শব্দ, ঠিক আছে? ইন্টেলিজেন্সিয়া এটা কিন্তু আমাদের ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড। মানে ইন্টেলিজেন্সিয়ার অর্থ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড বা বোঝা, কোনো কিছু বোঝা। তাহলে আমরা বলতে পারি কি, বুদ্ধি হলো কোনো কিছুকে বোঝার ক্ষমতা। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস আমরা বলে দিই, যদিও পরবর্তী ক্লাসে আমি আলাদাভাবে লিখে রেখেছি। এই যে বুদ্ধির কথা প্রথম কে বলেন? বুদ্ধির কথা প্রথম বলেন আমাদের ফ্রান্সিস গাল্টন। কত সালে? 1885 সালে। তাহলে বুদ্ধির কথা প্রথম বলেন কিন্তু আমাদের গাল্টন, ঠিক আছে? তাহলে এইখান থেকে একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম। আর কোথা থেকে এসছে? ল্যাটিন শব্দ থেকে এসছে, ইন্টেলিজেন্সিয়া থেকে এসছে, যার অর্থ হচ্ছে বোঝা। তাহলে আমরা বলতে পারি যে বুদ্ধি হলো কোনো কিছু বোঝার ক্ষমতা। এবার এখান থেকে আমরা কি বলতে পারি? আমাদের প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের বুদ্ধি লাগছে, প্রত্যেকটা কাজে আমাদের বুদ্ধি লাগছে, কারণ বুদ্ধি ছাড়া আমরা এক মুহূর্তে এগোতে পারছি না। তার মানে কি, বুদ্ধি হলো জ্ঞান ও দক্ষতা অর্জন করছি যে আমরা সেটা, এবং সেটাকে প্রয়োগ করার ক্ষমতা। দেখো 2 নম্বর পয়েন্টেই লিখে রেখেছি যে অর্থাৎ বুদ্ধি হলো জ্ঞান ও দক্ষতা অর্জন এবং প্রয়োগ করার ক্ষমতা। কেন শুধুমাত্র বুদ্ধি, কোনো রকম জ্ঞান বা দক্ষতা অর্জন হলো না? প্রয়োগ করতে হবে, কারণ কোনো কিছু যদি আমরা প্রয়োগ না করি, ঠিক আছে, বিভিন্ন বিষয়ের প্রতি আমরা যে আদর্শ প্রতিক্রিয়া করতে সক্ষম, সেটার কারণ হচ্ছে আমাদের এই বুদ্ধি। আর বুদ্ধি আমরা তখনই করতে পারবো যখন সেটা পরীক্ষিতভাবে সেটার উপর আমরা একটা প্রতিক্রিয়া দেখাতে পারছি, একটা প্রয়োগ দেখাতে পারছি। মানে কোনো কিছু বললে হবে না, সেটা যতক্ষণ না আমরা প্রয়োগ করতে পারছি তাহলে কিন্তু আমাদের বুদ্ধি বোঝা যাবে না, বুদ্ধির আউটকাম আসবে না। মানে 2 + 2 = 4, এটা আমরা জানি। এবার 2 + 2 = 4 এটা আমরা জানলেই শুধু হবে না, প্রতিটা ক্ষেত্রে এটার যে সত্যতা সেটা আমাদেরকে প্রয়োগের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। এবার সেটা যতক্ষণ না বোঝাতে পারছি তার আগে কিন্তু বুদ্ধি হচ্ছে না। বা ধরো আমাদের কোনো একটা জিনিস, মানে কোনো একটা ক্ষেত্রে আমি উদাহরণ হিসেবে বলছি যে আমাদের যে ধরো পিথাগোরাসের যে ফর্মুলাটা আছে, পিথাগোরাসের ফর্মুলাটা যেটা আছে যে p² = h² = p² + b², তাই তো? তো এই ফর্মুলাটা আমি জেনে নিলাম, কিন্তু এটা আমি কোনোদিন কোনো পরীক্ষায় অ্যাপ্লাই করলাম না, বা পরীক্ষা হলে যখন আমাকে এই পিথাগোরাসের ফর্মুলা ফেলে কোনো অঙ্ক করতে দিয়েছে তখন আমি এটা অ্যাপ্লাই করলাম না। তাহলে কি আমার বুদ্ধি আছে সেটা কি জানতে পারা গেল, বা আমার বুদ্ধিটা আছে সেটা কি বোঝা গেল? তার মানে বুদ্ধির সবচেয়ে বড় জিনিস শুধুমাত্র কোনো কিছু অর্জন করা নয়, সেটাকে কিন্তু প্রয়োগ করতে হবে সময়ের সাথে সাথে। তার মানে কি, এটাই যদি বলা হয় বুদ্ধির মানে পরীক্ষা নির্ভর সংজ্ঞা, তাহলে কিন্তু তখনই হচ্ছে যখন বুদ্ধি বিভিন্ন বিষয়ের প্রতি আদর্শ প্রতিক্রিয়া করতে সক্ষম হচ্ছে। তার মানে কি, সেটাকে প্রয়োগ করতে হচ্ছে। গেল, তার বুদ্ধি অবশ্যই একটা মানসিক ক্ষমতা, কারণ একটা মানসিক ক্ষমতার মাধ্যমে কি আমরা মানে বুদ্ধিটা আমরা কোথায় করি? এটা পুরোপুরি কগনিটিভ একটা বিষয়, মানসিকভাবে আমরা জিনিসটাকে করছি এবং তারপর সেটা আমরা অ্যাপ্লাই করছি। তাহলে আমরা কি বলতে পারি, সংজ্ঞা হিসেবে কি বলতে পারি? বুদ্ধি হলো কতগুলো সহজাত ক্ষমতার সমষ্টি যা ব্যক্তিকে পরিবর্তিত পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করে। এই যে প্রতিনিয়ত পরিবেশ পরিবর্তিত হচ্ছে, তাহলে অভিযোজন করার একটা ক্ষমতা আমাদের মধ্যে সৃষ্টি করছে কে? সেটা হচ্ছে বুদ্ধি। তাহলে বুদ্ধি যার যত বেশি আছে সে তত ভালোভাবে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজেকে মানিয়ে নিতে পারবে এবং সেরকমভাবে আচরণ করতে পারবে, তাই তো? চলে যাচ্ছি নেক্সট পেজে। তাহলে বুদ্ধির যে
সংজ্ঞা যদি বলি, তাহলে এই বুদ্ধির সংজ্ঞাকে আমাদের ভার্নন, ঠিক আছে, ভার্নন 3টে শ্রেণীতে ভাগ করেছে। তো আজকে আমি পয়েন্ট আউট করে দিতে পারছি না, আমার যে পেনের ব্যাটারিটা কোনো কারণে চলে গেছে। তো আজকে আমি জাস্ট বলে দিয়েছি, পুরো বিষয়টা তোমাদেরকে খুব ভালোভাবে নোট ডাউন করে দিয়েছি। তোমরা জাস্ট স্ক্রিনশট তুলে নিয়ে বা এটাকে নোট ডাউন করে নিলে খাতায়, সব কিছু এখানে লেখা আছে। আমি জাস্ট বলে আছি, তোমরা শুনে নাও, তাহলেই বুঝতে পারবে। তো এই ভার্নন সংজ্ঞাগুলোকে 3টে শ্রেণীতে ভাগ করে। কি একটা হচ্ছে বুদ্ধির জৈবিক সংজ্ঞা, একটা হচ্ছে মনস্তাত্ত্বিক সংজ্ঞা। তো বুদ্ধির জৈবিক সংজ্ঞা, মনস্তাত্ত্বিক সংজ্ঞাটা আগে আমরা জানছি, তারপর 3 নম্বরটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বুদ্ধির জৈবিক সংজ্ঞা বলতে কি বলেছে? জৈবিক সংজ্ঞা হচ্ছে অনুকূল এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে অভিযোজনের ক্ষমতাই হলো বুদ্ধি। তাহলে একটু আগে আমরা কি বলছিলাম, যে বুদ্ধি আমাদেরকে পরিবেশে যখন যেমন তখন তেমন সেই পরিবেশে খাপ খাওয়ানোর জন্য আমাদের বুদ্ধি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কারণ বুদ্ধির জন্যই কিন্তু আমরা অভিযোজন করতে পারছি। কারণ এটা প্র্যাকটিক্যাল একটা জিনিস। আমি আগেও বললাম যে বুদ্ধি যদি পরীক্ষা নির্ভর সংজ্ঞা বলতে চাই, তাহলে আমরা কি বলবো, যে বুদ্ধি বিভিন্ন বিষয়ের প্রতি আমাদের কি করছে, আদর্শ প্রতিক্রিয়া করতে সক্ষম করছে। এবং সেটা শুধু বললেই নয়, সেটাকে আমরা প্রয়োগ করছি, এবং প্রয়োগের মাধ্যমে আমরা যে প্রতিক্রিয়া দিচ্ছি সেটা কোথায় দিচ্ছি, সেটা আমরা সমাজে দিচ্ছি, পরিবেশের সঙ্গে দিচ্ছি। পরিবেশের সঙ্গে আমরা কি করছি, অভিযোজন করছি। তাহলে এখানে একটা কথা আমি বলে দিই, এই জৈবিক সংজ্ঞার ক্ষেত্রে আমাদের মনোবিদ স্টার্নও বলেছেন যে জীবের নতুন সমস্যা বা যখন নতুন কোনো পরিস্থিতি আসে, সেই সঙ্গে সেই সমস্যা বা পরিস্থিতির সঙ্গে সচেতনভাবে সামঞ্জস্য বিধানের সাধারণ যে মানসিক ক্ষমতা, সেটাই হলো কিন্তু বুদ্ধি। আর এটাই হচ্ছে বুদ্ধির কি জৈবিক সংজ্ঞা, যেটা আমাদের ভার্নন ভেঙেছেন। তাহলে এটা গেল বুদ্ধির জৈবিক সংজ্ঞা। তারপরের যেটা আছে সেটা হচ্ছে বুদ্ধির মনস্তাত্ত্বিক সংজ্ঞা। তাহলে মনস্তাত্ত্বিক সংজ্ঞা কি বলেছে? বুদ্ধি হলো সহজাত জ্ঞানমূলক ক্ষমতা। সহজাত কেন সহজাত? কারণ বুদ্ধি আমরা হেরিডিটি ওয়াইজ পাচ্ছি। সেই সঙ্গে আমরা কি বুদ্ধিকে অর্জনও করছি, কারণ কিছু কিছু আছে যেগুলো স্কিলের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের বুদ্ধিটাকে বাড়াচ্ছি। ঠিক আছে, তাহলে বুদ্ধি জিনিসটা বেসিক্যালি আমরা কিন্তু পেয়ে থাকছি, তারপর সেটাকে একটু প্র্যাকটিস করে, ঘষা মাজা করে জিনিসটাকে আরও ধারালো করছি। বলে না, যত প্র্যাকটিস করবে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাহলে প্র্যাকটিসের সাথে সাথে কিন্তু আমরা বুদ্ধিটাকে আমরা ধারালো করছি। তাহলে এখানে দেখো স্টার্ট দিয়ে লিখে দিয়েছি লাস্টে, যে বুদ্ধি হলো সহজাত ও অর্জিত হয়ে থাকে। তার আমরা সহজাতভাবেও পাই, আবার আমরা অর্জনের মাধ্যমেও পাই। একটা আমরা হেরিডিটি ওয়াইজ পাচ্ছি, বংশগতভাবে পাচ্ছি, আবার পরিবেশের সঙ্গে মানানোর জন্য আমরা কখনো কখনো সেটাকে অর্জনও করছি। তাহলে দু রকমভাবেই হলো। এবং এখানে আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু আচ্ছা নেক্সট পয়েন্টের সাথে বলছি। তাহলে দুটো পয়েন্ট গেল। এবার যে কার্যকারী সংজ্ঞা আছে, একটা মনস্তাত্ত্বিক গেল, ঠিক আছে, একটা জৈবিক সংজ্ঞা গেল। এবার যেটা আছে সেটা হচ্ছে কার্যকারী সংজ্ঞা। এই কার্যকারী সংজ্ঞাটা কি? কার্যকারী সংজ্ঞা হচ্ছে যে যখন বুদ্ধির ব্যবহার এবং প্রকাশের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে আমি বললাম না, প্রকাশটাই মেন। তুমি কোনো কিছু বুঝেছো কি বোঝোনি, সেটা কখন বোঝা যাবে? যখন তোমার ব্যবহারের মাধ্যমে বোঝা যাবে। তুমি সিচুয়েশানে কীভাবে হ্যান্ডেল করছো, সেই সিচুয়েশান থেকে কীভাবে নিজেকে প্রকাশ করে বেরিয়ে আসছো, সেটাই কিন্তু তোমার বুদ্ধির পরিচয় দেবে বা তোমার বুদ্ধিমত্তার পরিচয় দেবে। তুমি একটা সিচুয়েশানে তুমি জানো সমস্ত কিছুই, কিন্তু কিছুই করে এলে না, তাহলে তোমার কিন্তু বুদ্ধি আছে, সেটা তুমি প্রকাশ করলে না। যতক্ষণ না তুমি প্রকাশ করছো, তাহলে কিন্তু সেটা তোমার বুদ্ধি হিসেবে গ্রান্টেড হচ্ছে না। তাহলে কি, বুদ্ধি হলো নতুন পরিস্থিতিতে বা সমস্যায়, সেই পরিস্থিতি বা সমস্যার সঙ্গে মানসিক অভিযোজনের একটা ক্ষমতা। তাহলে আমি বারবার বলছি, বুদ্ধি কিন্তু আমাদের কি করছে, অভিযোজনে হেল্প করছে। তাহলে অভিযোজনের একটা ক্ষমতা হচ্ছে বুদ্ধি, বা বুদ্ধি হলো শিখন ক্ষমতা। কেন শিখন ক্ষমতা? কারণ আমি বললাম, কিছু কিছু জিনিস আমরা পরিবেশ থেকে কি করছি, শিখছি, তার অর্জন করছি, লার্নিং। যখন আমরা লার্নিং করছি, তাহলে এই লার্নিং ক্ষমতাও কিন্তু আমাদের বুদ্ধি দিচ্ছে। তাহলে বুদ্ধির মাধ্যমেই আমরা কিন্তু জিনিসটা লার্ন করতে পারছি। বা ব্যক্তির বুদ্ধির পরিমাপ নির্ভর করে সে কি পরিমাণে বিমূর্ত চিন্তা করার ক্ষমতার অধিকারী। তার অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং যে যত বেশি করে, তার বুদ্ধি তত বেশি। ঠিক আছে, বিমূর্ত চিন্তা করার ক্ষমতাও আমাদেরকে কে দিচ্ছে, সেটা হচ্ছে বুদ্ধি দিচ্ছে। আর এই বিষয়ে কি বলেছেন, এই বিষয়ে টার্নম্যান বলেছেন যে বুদ্ধি হলো বিমূর্ত চিন্তনের ক্ষমতা। বুদ্ধি হলো বিমূর্ত চিন্তনের ক্ষমতা। তার জন্যই দেখো যে এই যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং যারা যত বেশি করে, ঠিক আছে, এর জন্য কী হয়, এর জন্য কী দরকার, এর জন্য আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট অনেক বেশি হওয়া দরকার। কারণ কগনিটিভ ডেভেলপমেন্ট বেশি না হলে আমরা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারি না। তার জন্যই দেখো যত রকমের আর্টিস্ট আছে তাদেরকে আমরা কিন্তু বুদ্ধিজীবী বলি। কেন বুদ্ধিজীবী বলি? কারণ তারা সমাজে সবসময় সাধারণ মানুষের চেয়ে এগিয়ে থাকে, তারা ভবিষ্যৎ দেখতে পায়, তাদের দূরদর্শী চিন্তা অনেক বেশি আছে। ঠিক আছে,
বর্তমান পরিস্থিতির ক্ষেত্রে আমি বলছি না, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল যারা আর্টিস্ট হয় তাদেরকে কিন্তু আমরা বুদ্ধিজীবী বলি, কারণ তারা এতটাই অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারেন, এতটাই এগিয়ে থাকেন সাধারণ মানুষের চেয়ে, মানে গড় মানুষ যারা 60% আমাদের গড় মানে বুদ্ধিসম্পন্ন হয়ে থাকি, তাদের চেয়ে আমরা সবসময় এগিয়ে রাখি আর্টিস্ট মানুষদেরকে, ঠিক আছে, কারণ তারা মানে তাদের মধ্যে এই চিন্তাটা অনেক বেশি থাকে, মানে বিমূর্ত চিন্তা করার ক্ষমতা অনেক বেশি থাকে। এখানে আরেকটা জিনিস বলে দিই যে এই আমাদের মনোবিদ স্টার্ন বলেছিলেন জীবের নতুন সমস্যা পরিস্থিতির সঙ্গে সচেতনভাবে সামঞ্জস্য বিধানের সাধারণ মানসিক ক্ষমতাই হলো বুদ্ধি, যেটা জৈবিক ক্ষমতার মধ্যে চলে গেল। এবং আমাদের টার্নম্যান কি বলেছিলেন যে বুদ্ধি হলো বিমূর্ত চিন্তনের ক্ষমতা। তাহলে এই যে জৈবিক সংজ্ঞা বলো, আমাদের বিমূর্ত চিন্তা, মানে যেটা এখানে আমাদের কার্যকরী সংজ্ঞা, এবং আমাদের মনস্তাত্ত্বিক সংজ্ঞা গেল। আরেকটাও কিন্তু সংজ্ঞা এর সাথে জেনে রাখা উচিত আমাদের, সেটা হচ্ছে বুদ্ধির শিক্ষামূলক সংজ্ঞা, মানে বুদ্ধির একটা শিক্ষামূলক সংজ্ঞাও আছে। সেটা কি জানো? শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি। এই যে বুদ্ধি হলো শিখন ক্ষমতা, যেটা আমি পয়েন্ট আউট করেছি এই যে 3 নম্বর পয়েন্টে, এই 2 নম্বর পয়েন্টে। তো এখানে কি বলছে? শিখন ক্ষমতা কেন হলো? কারণ শিখনের মাধ্যমেই আমরা কোনো কিছু জানতে পারি। আর এই যে শিখনটা আমরা করতে পারছি কার জন্য? সেটা হচ্ছে বুদ্ধির জন্য, কারণ শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি। ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু লার্ন। তাহলে এই যে এবিলিটি টু লার্ন, এই যে আমরা যে শিখতে পাচ্ছি, এটা কার মাধ্যমে শিখতে পাচ্ছি? সেটা কিন্তু ইন্টেলিজেন্স, মানে বুদ্ধির জন্য আমরা শিখতে পাচ্ছি। মানে ব্যক্তির বুদ্ধি, কেন ব্যক্তির বুদ্ধি? তার অতীতে অভিযোজন সংক্রান্ত শিখন বা তার যে শিখন ক্ষমতা, সেটার সমানুপাতি হচ্ছে। মানে কি, আরেকবার রিপিট করছি, ব্যক্তির বুদ্ধি তার অতীতে অভিযোজন সংক্রান্ত শিখন বা শিখন ক্ষমতার সমানুপাতি। ওকে, এবার কি আছে স্টার্ট দিয়ে দেখো লিখে রেখেছি, সেটা হচ্ছে বুদ্ধি হলো সেই ক্ষমতা যা বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন কাজে প্রয়োজন হয়। এবার আমাদের কি বুদ্ধি প্রতিদিনের কাজে লাগছে, আমরা বুদ্ধি লাগিয়ে প্রত্যেকটা দিন কাজ করছি। বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামে বা পড়াশোনার সাথে যুক্ত আছো, তারা তো নিজের বুদ্ধি লাগিয়ে এগিয়ে থাকছো। আমাদের এই যে কম্পিটিশনটা কেন হয়, কার কত বুদ্ধি আছে বা কে কত ফাস্টলি সেই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করছে। আমরা সবাই জানি অঙ্ক এক্স ধরে অঙ্ক করতে, ঠিক আছে, কিন্তু পরীক্ষা হলে আমরা এক্স ধরে অঙ্ক করতে পারবো না, কারণ আমাদের টাইমটা খুব লিমিটেড। তাহলে সেখানে আমাদের শর্ট ফর্ম ইউজ করতে হবে। এবার সেখানে বুদ্ধিটা কার কত বেশি কেন হচ্ছে? কারণ কেউ যদি এক্স ধরে অঙ্ক করে সেও ঠিক, কিন্তু যে শর্টকাট করলো তার বুদ্ধিটা বেশি, মানে সে বুদ্ধিমান কম্পিটিটিভ এক্সামের জন্য, কারণ সে সময়ের সাথে খেলে নিতে পারলো নিজেকে। কিন্তু যে এক্স ধরে অঙ্ক করছে, সে ওই অঙ্কটা করলেও হয়তো ঠিক, কিন্তু অন্যান্য কোশ্চেন বা অন্যান্য প্রশ্নগুলো থেকে কিন্তু ও পিছিয়ে গেল, ও কিন্তু সেটা সময়ের মধ্যে শেষ করতে পারবে না। আর আমাদের এখানে স্কোর করা নিয়ে দরকার, ঠিক আছে। এখানে তুমি অঙ্কটা কতটা ঠিকঠাক করলে, কতটা ঠিকঠাক প্রসেসে করলে, সেটা বড় বিষয় না। আমাদের এমসিকিউ থাকে, আমাদের আনসার কোনটা আছে সেটা আমাদের টিকমার্ক করে আসতে হবে, সেটা গোল্লা করে আসতে হবে। তো সেখানে আমাদের বুদ্ধিটা কী করতে হচ্ছে? সেটা আমাদের কী করছে? প্রয়োগ করতে হচ্ছে। তাহলে এই যে প্রতিদিনের কাজে আমাদের বুদ্ধি লাগছে, এবং বুদ্ধির যে এই সংজ্ঞা, এবার এই সংজ্ঞাই কিন্তু বিভিন্ন দিক থেকে আসছে। দেখো এতগুলো দিক বললাম, এবং এই বিভিন্ন ধরনের সংজ্ঞা তার জন্য আমাদের বিভিন্ন মনোবিদ বিভিন্ন রকমভাবে দিয়েছেন, ঠিক আছে। নেক্সট দেখো পয়েন্ট যেটা আছে, সেটা হচ্ছে মনোবিদ গাল্টনের মতে কি বলেছেন। গাল্টন বলেছেন জীবনে নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে অভিযোজন করার সাধারণ মানসিক ক্ষমতাই হলো বুদ্ধি। তাহলে এই যে আমি মনোবিদদের সংজ্ঞাগুলো বললাম, এগুলো ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন আসে যে এই সংজ্ঞাটা কে দিয়েছেন, বা এই যে কোটেশনটা এটা কার, এই উক্তিটি কার। তাহলে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য করার যে ক্ষমতা, সেটার শেখার যে ক্ষমতা, এবং বিমূর্ত চিন্তা এবং যুক্তি বহন করার যে ক্ষমতা, সেটাকেও কিন্তু আমরা বুঝিয়ে থাকি, সেটা হচ্ছে বুদ্ধি হিসেবে। এই যেমন ধরো পরিবেশ চেঞ্জ হলো, এবং সেই পরিবেশ চেঞ্জ হলে কি আমাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, তার সাথে মানাতে হচ্ছে, সেটা আমাদের করাচ্ছে কে? সেটা হচ্ছে বুদ্ধি। এবার যার যেমন বুদ্ধি আছে সে সেভাবে কিন্তু মানাবে। তাহলে বুদ্ধির মাধ্যমে আমরা কি করে থাকি? মানে মানাতে পারি পরিবেশের সাথে। বারবার এই কয়েকটা জিনিসই রিপিট করছি, কারণ এগুলোর মধ্যে কিন্তু বুদ্ধির সংজ্ঞাটা লুকিয়ে আছে, এবং এই সবগুলোই কিন্তু বুদ্ধির সংজ্ঞা। এবার আমাদের বুঝে নিতে হবে বুদ্ধি কী। তাহলে তার মানে জ্ঞান অর্জন এবং প্রয়োগ করার ক্ষমতাই হলো বুদ্ধি। এক কথায় আমি আবার এটাই বলছি, কারণ শুধুমাত্র এত কিছু যে আমি বললাম বা এত কিছু যে আমি বলছি, তোমরা যে শুনছো বা প্রতিনিয়ত আমরা যে সংজ্ঞা পড়ছি, এবং তার সাথে বাস্তবে যদি আমরা সেটাকে রিলেট করে অ্যাপ্লাই না করতে পারলাম, তাহলে কি হলো? তাহলে শুধুমাত্র অর্জন করা নয়, জ্ঞানটাকে অর্জন করছি সেটা নয়, বা স্কিলটাকে বাড়াচ্ছি সেটা নয়, সেটাকে প্রয়োগ করতে হবে। তাহলে অর্জনও করা এবং প্রয়োগ করা দুটোই কিন্তু বুদ্ধির সাথে যাচ্ছে। ওকে, বোঝাতে পারলাম? চলে যাচ্ছি নেক্সট পেজে। সেটা হচ্ছে কি, এবার বুদ্ধির প্রকার। তা বুদ্ধির তো এতগুলো সংজ্ঞা আমরা জানলাম, এবার তাহলে বুদ্ধির প্রকারটা যাই। তাহলে বুদ্ধির প্রকারকে থর্নডাইক
তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। কি কি? একটা হচ্ছে মূর্ত বুদ্ধি, একটা হচ্ছে মূর্ত বুদ্ধি, একটা হচ্ছে বিমূর্ত বুদ্ধি, আর একটা হচ্ছে সামাজিক বুদ্ধি। এবার অনেক ক্ষেত্রে বলবে যে স্যার আমরা তো চারটে শ্রেণীতে দেখেছিলাম। দেখো, থর্নডাইক বুদ্ধিকে কিন্তু তিনটি শ্রেণীতেই ভাগ করে থাকেন। পরবর্তী টাইমে প্রাক্ষবিক বুদ্ধি বলে একটা অ্যাড হয়েছে, একটা পরবর্তী টাইমে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ওই প্রাক্ষবিক বুদ্ধিটা। কিন্তু থর্নডাইক কিন্তু তিনটি শ্রেণীতেই ভাগ করে থাকেন। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে থর্নডাইক বুদ্ধিকে কটা শ্রেণীতে ভাগ করেন, তাহলে কিন্তু তিনটিই হবে। এবং সেই তিনটি কি কি? প্রথমটা হচ্ছে মূর্ত বুদ্ধি। মূর্ত মানে কি? হাতে কলমে কাজ করার জন্য যে বুদ্ধির প্রয়োজন হয়। হাতে কলমে কাজ করার জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় মানে কি? যেটা প্র্যাকটিক্যালি আমরা করছি। প্র্যাকটিক্যালি করছি মানে কি? যেটা আমরা দেখতে পাই, যেটা আমরা ফিল করতে পাই, তার উপর যখন আমরা বুদ্ধি প্রয়োগ করছি, বা সেই জিনিসটাকে নিয়ে যখন আমরা বুদ্ধিটাকে আরোহণ করে সেটাকে প্রয়োগ করছি, সেটা হচ্ছে হাতে কলমে জিনিস, মানে মূর্ত বুদ্ধি। মূর্ত মানে কি? যে জিনিসটাকে আমরা দেখতে পাই বা যে জিনিসটাকে আমরা ফিল করতে পারি। ঠিক এর অপোজিট কি? বিমূর্ত বুদ্ধি। বিমূর্ত বুদ্ধি মানে কি? যেটা আমি বললাম আর্টিস্টরা ইউজ করেন। তার মানে কি? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ের সঙ্গে যেটা যুক্ত, ঠিক আছে, যেটা ভাষা বা সংখ্যার ব্যবহার, চিন্তা, কল্পনা, যুক্তি ইত্যাদির ক্ষেত্রে যে বুদ্ধির প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে বিমূর্ত বুদ্ধি। 3 নম্বর হচ্ছে সামাজিক বুদ্ধি। সামাজিক বুদ্ধি মানে কি? সমাজের সাথে মানাতে যে বুদ্ধির প্রয়োজন হয়, অর্থাৎ সমাজে চলতে গেলে যে বুদ্ধির প্রয়োজন হয়, সেটাই হলো সামাজিক বুদ্ধি। এবার পরবর্তী টাইমে এই প্রাক্ষবিক বুদ্ধি এটা অ্যাড করা হয়। কেন অ্যাড করা হয়? কারণ এই যে প্রক্ষোভ মানে আমাদের ইমোশান, এই ইমোশানটা তো আমরা যত মানে আমাদের মধ্যে আস্তে আস্তে বুদ্ধি বাড়ে, আমরা যত জ্ঞান আরোহণ করি, আমরা যখন সেই জিনিসটা বুঝতে পারি, তখন কি আমরা নিজেদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি। একটা বাচ্চা ছেলের মধ্যে যেহেতু এই জিনিসটা থাকে না, সে কোথায় কি বলতে হয়, কোথায় কি কাঁদতে হয়, না চিৎকার করতে হয়, না মানে কি বলবো, আবেগটাকে এখন বের করা উচিত কি উচিত নয় সমাজের পক্ষে, সেগুলো বাচ্চাটা পারে না। কিন্তু আমরা বয়সের সাথে সাথে আমাদের যখন কগনিটিভ ডেভেলপমেন্ট খুব ভালো হয়ে যায়, তখন থেকে তো আমরা চেক করতে পারি। তাহলে যেহেতু আমরা মানে বুদ্ধির মাধ্যমে আমাদের ইমোশনটাকে চেক করতে পারছি, তার জন্যে কিন্তু প্রাক্ষবিক বুদ্ধিটাকে অ্যাড করা হলো। অর্থাৎ কি? মানে প্রাক্ষবিক অভিযোজনের ক্ষেত্রে যে বুদ্ধির প্রয়োজন হচ্ছে, এই যে প্রাক্ষবিক অভিযোজন কেন, মানে এমন একটা সিচুয়েশন যেখানে তুমি আবেগী হয়ে হাত পা ছুড়ে কাঁদতে পারবে না, আমরা পারি না, আমাদের সাথে অনেক কিছুই ঘটনা ঘটে, কিন্তু সমাজের জন্য হোক, পরিস্থিতির জন্য হোক, একটা প্রফেশনাল জায়গায় গিয়ে তুমি পার্সোনালি বাড়িতে যেইভাবে ইমোশনটাকে বের করে দাও, সেটা তুমি বাইরে করতে পারছো না। তাহলে তখন চেকটা তোমায় কে করছে? সেখানে তোমার ইন্টেলিজেন্স বা তোমার বুদ্ধি কিন্তু তোমায় চেক করছে। সেই কারণে কিন্তু প্রাক্ষবিক বুদ্ধি অ্যাড করা হয়েছে। অর্থাৎ কি? অভিযোজন করাচ্ছে। কিসের ক্ষেত্রে? প্রাক্ষবিক ক্ষেত্রে, মানে ইমোশনাল দিক দিয়ে তোমাকে কিন্তু অভিযোজন করাচ্ছে, এবং তার জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় তাকেই আমরা বলবো প্রাক্ষবিক বুদ্ধি। অর্থাৎ সঠিক সময়ে পরিস্থিতি অনুসারে নিজেদের প্রক্ষোভগুলোর প্রকাশ যে বুদ্ধি করাচ্ছে, সেটাই হচ্ছে প্রাক্ষবিক বুদ্ধি। তাহলে বোঝাতে পারলাম, প্রথমে কিন্তু আমাদের তিনটে ছিল, এবং আমাদের এই তিনটের শ্রেণীতে যিনি ভাগ করেছিলেন থর্নডাইক, তিনি কিন্তু বুদ্ধিকে তিনটি শ্রেণীতে ভাগ করেছিলেন, এবং পরবর্তী টাইমে আরেকটা শ্রেণী যুক্ত হয়, সেটা হচ্ছে প্রাক্ষবিক বুদ্ধি। তাই বর্তমানে বুদ্ধির 4টি শ্রেণী আছে, কিন্তু থর্নডাইক বুদ্ধিকে 3টি শ্রেণীতে ভাগ করেন। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমাদের ক্যাটেল এবং হর্ন বুদ্ধিকে কিন্তু 2টি শ্রেণীতে ভাগ করেন। ঠিক আছে, 2টি শ্রেণীতে। কি কি? একটা হচ্ছে তরল বুদ্ধি, একটা হচ্ছে কেলাসিত বুদ্ধি। এই তরল বুদ্ধি জিনিসটা কি? তরল বুদ্ধি হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা, যেটা আমরা প্রত্যেকে নিয়ে জন্মাই, যেটা প্রত্যেকে মানে জন্মগতভাবে পাই, যেহেতু সহজাত। ঠিক আছে, সহজাতভাবে যেটা আমরা পাই, সেটা কি? সাধারণ মানসিক ক্ষমতা থাকে, প্রত্যেকের মধ্যে আমাদের আছে। আর কেলাসিত বুদ্ধিটা কি? যেটা অর্জন করতে হয়, মানে অর্জিত মানসিক ক্ষমতা, যেটা কিন্তু কেউ নিয়ে জন্মায় না, সেটা আমরা সমাজ থেকে কি করি? অর্জন করি। তাহলে তরল বুদ্ধির আরেকটা কি? সেটা হচ্ছে এটা স্থির, এটা শেখানো যায় না। মানে অনেকে হয় না ছোটোবেলা থেকে অনেক বুদ্ধিমান, কেন বুদ্ধিমান? তার জেনারেশন দেখতে হবে, কারণ তার বংশে সবাই কিন্তু খুব বুদ্ধিমান, বাচ্চাটাও বুদ্ধিমান হয়েছে, কিন্তু সেটা একটা স্টেজ অবধি, একটা স্টেজের পর কিন্তু সেটা থেমে যাবে, সেটা কিন্তু সারা জীবন হবে না। কিন্তু কারোর হয়তো, কেউ হয়তো ছোটোবেলায় অতটা বুদ্ধিমান ছিল না, পরিস্থিতির সাথে সাথে, সমাজের সাথে সাথে, বয়সের সাথে সাথে তার মধ্যে কিন্তু সে তার বুদ্ধিটাকে সে বাড়িয়েছে। সেটা কোথা থেকে বেরো? সেটা তার কেলাসিত বুদ্ধি, যেটা ও স্কিলের মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু ও নিজেকে আয়ত্ত করিয়েছে, এবং আয়ত্তের মাধ্যমে নিজের স্কিলটাকে বাড়িয়েছে, এবং সেই যে বুদ্ধিটা ওর হচ্ছে, সেটাই হচ্ছে কেলাসিত বুদ্ধি। তাহলে কি? তরল বুদ্ধি কিন্তু তার স্ট্যাগ, একটা জায়গায় গিয়ে স্থির হয়ে গেল। প্রত্যেকে আমরা একটা সাধারণ মানসিক ক্ষমতা নিয়ে জন্মাই, এবং কারো কারো ক্ষেত্রে এই সাধারণ মানসিক ক্ষমতা
অন্যদের তুলনায় বেশি আছে, কিন্তু কেলাসিত যে বুদ্ধিটা সেটা কিন্তু তোমাকে, সেটার জন্য কিন্তু তোমায় প্র্যাকটিস করতে হবে, সেটার জন্য তোমায় নতুন স্কিল নিতে হবে, এবং সেটা কিন্তু প্র্যাকটিস করা যায় এবং এটা আজীবন করা যায়। এটা কিন্তু কোনো বয়সের সাথে সাথে থেমে থাকছে না, যতক্ষণ না তুমি থামাচ্ছ। তুমি যদি প্র্যাকটিস করো, তুমি যদি কন্টিনিউ জিনিসটা ধরে রাখো, তাহলে কিন্তু তোমার কেলাসিত বুদ্ধি থাকছে, চলছে তোমার সাথেই। কিন্তু আমাদের তরল বুদ্ধি যেটা আছে সেটা বয়স 20 বছর বয়সের, মোটামুটি 20 বছর বয়স অবধি কিন্তু সেটা মানে ডেভেলপড হয়, তারপর কিন্তু ওটা স্ট্যাক হয়ে যায়, ওটা থেমে যায়। তারপর যেটা আমরা করছি মানে প্র্যাকটিসের মাধ্যমে বা ট্রেনিংয়ের মাধ্যমে, সেটা কিন্তু আমাদের কেলাসিত বুদ্ধিটাকে আমরা কী করছি, সেটাকে আমরা মানে আরও বেশি কী বলবো, আরও বেশি সেটাকে ডেভেলপ করছি, ঠিক আছে? সেটা কিন্তু কেলাসিত বুদ্ধি। তাহলে 3 নম্বর পয়েন্টটা কী হলো, বংশগতভাবে পাওয়া যাচ্ছে। কোনটা? তরল বুদ্ধি, অবশ্যই। আর কেলাসিত বুদ্ধি কী করছি আমরা? পরিবেশ থেকে অর্জন করছি। আর তরল বুদ্ধি কি? অপসারী মাধ্যম। আর কেলাসিত বুদ্ধি কি? অভিসারী মাধ্যম। ঠিক আছে? তাহলে অপসারী অভিসারী কি, এটা তো আমরা সবাই জানি, তাই এটার ডিটেলসে আর যাচ্ছি না। চলে যাচ্ছি নেক্সট পেজে। এবার বৈশিষ্ট্য, আমাদের বুদ্ধির বৈশিষ্ট্য। বুদ্ধির অনেক বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি? প্রথমেই হচ্ছে, বুদ্ধি হলো একটি মানসিক বা জ্ঞানমূলক ক্ষমতা। বারবার বলছি, যেহেতু মানসিক জ্ঞানমূলক কগনিটিভ ব্যাপারটা আছে, মানে কগনিটিভ ডেভেলপমেন্ট যার যত বেশি, তার বুদ্ধি কিন্তু বেশি হবে। ওকে। দ্বিতীয় কি? বুদ্ধি হলো একটি সহজাত ক্ষমতা। সহজাত কেন? কারণ আমরা জন্মগতভাবে জিনিসটা নিয়ে জন্মাচ্ছি, অর্থাৎ বংশধারা সূত্রে প্রাপ্ত হচ্ছে। তবে একে কার্যকর করতে অনুশীলনের প্রয়োজন হয়, যেটা বারবার বললাম। কিছু জিনিস আমরা নিয়ে জন্মাই, কিন্তু সেটা যদি আমি মানে সেটাকে নিয়ে যদি বেশি ঘষা মাজা না করি, তাহলে কি জিনিসটা আমরা নতুনভাবে আর তো কিছু করতে পারবো না। যতটুকুনি নিয়ে এসেছিলাম ততটুকুনিই থেকে যাবে, ঠিক আছে? সেটাকে আর বাড়াতে আমরা পারছি না, মানে আমাদের ডেভেলপমেন্টটা কিন্তু স্ট্যাগ হয়ে যাচ্ছে, যেটা আমাদের নয়। ডেভেলপমেন্ট কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, তাই তো? তাহলে কী হচ্ছে, একে কার্যকর করতে আমাদের অনুশীলনের প্রয়োজন হয়, তাই এটি অর্জিতও বটে। তাহলে অর্জিত এবং সহজাত দুটোই, কারণ একটা হচ্ছে তরল আর একটা কি? কেলাসিত বুদ্ধি, তাই তো? 3 নম্বর পয়েন্ট আছে, দেখো, বুদ্ধি হলো বংশগতি, পরিবেশ, শিক্ষা, অভিজ্ঞতা ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়। অবশ্যই বুদ্ধি আমরা নিয়ে জন্মাচ্ছি বংশগতিভাবে, পরিবেশের জন্য, পরিস্থিতির জন্য, অভিযোজনের জন্য আমাদের বুদ্ধি কিছু দরকার হচ্ছে, যেগুলো আমরা স্কিল বা ট্রেনিংয়ের মাধ্যমে নিচ্ছি। যার যেমন শিক্ষা তার তেমন বুদ্ধি, শিক্ষার মাধ্যমে আমরা পাচ্ছি। যার যেমন অভিজ্ঞতা তার তেমন বুদ্ধি, কারণ বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমেও মানুষ পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করছে। তাহলে এগুলো সবগুলোর দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছে আমাদের বুদ্ধি। তাহলে বুদ্ধির বৈশিষ্ট্য কি? বুদ্ধির জন্য আমরা কি যে কোনো জিনিস সলভ করতে পারি সহজভাবে, এবং তার জন্য আমরা বুদ্ধির সাহায্য নিই, তাই তো? কোনো রকম জটিল জিনিস, জটিলতা, বিমূর্ততা, কোনো রকম পরিমিত প্রতিক্রিয়ার ক্ষমতা, এগুলো সব কিছু কিন্তু আমরা বুদ্ধির কাছ থেকে পাচ্ছি, ঠিক আছে? বুদ্ধির জন্যই কিন্তু আমরা উদ্দেশ্যমুখী অভিযোজনের যে ক্ষমতা, সেটা আমরা পাচ্ছি, ঠিক আছে? বুদ্ধির জন্যই আমরা সামাজিক মূল্য, সৃজনধর্মিতা, একাগ্রতা, ঠিক আছে, ইমোশনাল, যেটা বললাম ইমোশনাল ব্যালেন্সড, ঠিক আছে, এগুলোও কিন্তু আমরা বুদ্ধির জন্যই পাচ্ছি, বুদ্ধির দ্বারাই কিন্তু এগুলো সম্ভব হচ্ছে। তাহলে 4 নম্বর পয়েন্টে কী আছে? বুদ্ধি হলো এমন একটি প্রক্রিয়া যা মূর্ত থেকে বিমূর্ত বিষয়ে ভাবতে সাহায্য করে। অবশ্যই প্রথমে আমরা মূর্ত বিষয়ে জানি, তারপরে আমরা ধীরে ধীরে বিমূর্তর দিকে এগোই, তাই তো? বাচ্চাদেরকেও আমরা এইভাবে সাইকোলজি পড়ে আমরা কী জানলাম, আগে মূর্ত জিনিসের উদাহরণ দিয়ে তারপরে বিমূর্তর দিকে নিয়ে যাচ্ছি, তাই তো? তাহলে বুদ্ধি প্রথমে মূর্ত থেকে বিমূর্ত বিষয় ভাবতে সাহায্য করে। বুদ্ধির বিভিন্ন স্তরে তারতম্য দেখা যায়, বুদ্ধির বিভিন্ন স্তরে, ঠিক আছে? এক একটা সময়ে এক একটা বুদ্ধির যে নিজস্ব স্তর আছে, সেখানেও কিন্তু তারতম্য দেখা যায়। বুদ্ধি কী বলছে? বুদ্ধি একজন ব্যক্তির জীবনের সাফল্যের জন্য প্রধান ভূমিকা পালন করে। যে যত বেশি বুদ্ধিমান হয়, সে কিন্তু তার জীবনে, তার সাফল্য বা তার জীবনে এগিয়ে চলার পথে সে কিন্তু সেটা তত বেশি অ্যাপ্লাই করে, তার বুদ্ধিকে অ্যাপ্লাই করে, এবং সে কিন্তু সেই জায়গায় পৌঁছে যায়। এবং লিঙ্গভেদে বুদ্ধির কিন্তু কোনো পার্থক্য দেখা যায় না। শারীরিকভাবে যদি বলা যায়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো, যদিও এখন নয়, এখন শারীরিকভাবেও মেয়েরা সমানভাবে নিজেকে তুলে ধরেছে এবং সেই জায়গাতেও মেয়েরা এগিয়ে গেছে, কিন্তু তাও যদি বলা হয় শারীরিকভাবে ডেভেলপমেন্ট কিছু কিছু ক্ষেত্রে ছেলেদের একটু স্ট্রং পয়েন্ট থেকে যায়, কিন্তু বুদ্ধির দিক থেকে দুটোই ইকুয়াল, আমাদের ব্রেন দুটোই ইকুয়াল। এখানে কোনো রকম জেন্ডার বায়াসনেস আসে না, ঠিক আছে? তার জন্য লিঙ্গভেদে বুদ্ধির কোনো পার্থক্যও থাকে না, ঠিক আছে? লিঙ্গভেদে কোনো রকম আলাদাভাবে মেয়ে হয়েছে মানে এর বুদ্ধি কম, বা মেয়ে বলে বেশি বুদ্ধি, বা ছেলে বলে কম বুদ্ধি, বা ছেলে বলে বেশি বুদ্ধি, এটা হয় না। এটা পুরোপুরি কিছুটা জিনগত থাকে, যেটা সহজাত, আর কিছুটা স্কিল, যেটা ডেভেলপ করতে হবে এবং আমাদের প্র্যাকটিস করতে হবে, তার উপর ডিপেন্ড করছে। তাই লিঙ্গভেদে কিন্তু বুদ্ধির কোনো পার্থক্য দেখা যায় না। এবার টার্ম্যান জনগণের মধ্যে বুদ্ধি বন্টনের একটা তালিকা করেছিল। এই হলো সেই ছবিটা, যেখানে বলে দিয়েছে, দেখো, সাধারণ বা গড় বুদ্ধিসম্পন্ন মানুষের পার্সেন্টেজ সবচেয়ে বেশি,
ঠিক আছে, এবং সেখানে বুদ্ধাঙ্ক বা আইকিউ কী থাকে 90 থেকে 100-এর মধ্যে থাকে। আর সবচেয়ে হাই যেটা যাদের 140-এর উপরে থাকে তারা হয় অত্যন্ত মেধাবী, যার পার্সেন্টেজ হচ্ছে 1.5। ওকে, তো এই 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 জিনিসটা তোমরা চাইলে লিখে নিতে পারো। আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। এবার বুদ্ধির কাজগুলো কী কী আছে। বুদ্ধি আমাদের কী করছে, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়াচ্ছে। আমরা অতীতে অভিজ্ঞতা যদি কোনো খারাপ হয় সেখান থেকেও শিক্ষা পাই, যদি ভালো হয় সেখান থেকেও শিক্ষা পাই। এবং এই যে শিক্ষা পাচ্ছি, এটা যে নিচ্ছি, এটা কার মাধ্যমে নিচ্ছি, বুদ্ধির মাধ্যমে নিচ্ছি। ঠিক আছে, একটা কথা আছে না যে ন্যাড়া বেলতলায় কবার যায়। ঠিক আছে, একটা ন্যাড়া মানুষ, সে বেলতলায় গেল, বেল মাথায় পড়লো, মাথাটা আব হলো, মাথাটা ফেটে গেল, সে নিশ্চয়ই আবার আরেকবার যাবে না। একান্ত যদি সুস্থ স্বাভাবিক হয় তাহলে নিশ্চয়ই যাবে না, কারণ ওর অতীত অভিজ্ঞতা আছে, ভাই আমি গেছিলাম ন্যাড়া মাথায়, বেল পড়েছে মাথায়, মাথা আলু হয়ে গেছে, তাহলে সে নিশ্চয়ই সেকেন্ড টাইম যাবে না। ঠিক আছে, তাহলে কি অতীত অভিজ্ঞতা তাকে বলে দেবে। সেকেন্ড পয়েন্ট কী আছে, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে। এবার ধরো আমরা এখানে যেটা আমি উদাহরণ দিই বা এর আগেও দিয়েছি বা আজকেও দিলাম, সেটা হচ্ছে ঘরে আমরা যেভাবে থাকি, পার্সোনাল লাইফে আমরা যেভাবে নিজেদেরকে ডিল করি, প্রফেশনাল কোনো জায়গায় গিয়ে আমরা সেভাবে নিজেকে ডিল করি না। নতুন পরিবেশে মানিয়ে নিতে আমরা পারি কিসের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে। কোনো একটা জায়গায় ফর্মাল প্যান্ট যেখানে পরতে হয়, ফর্মাল শার্ট পরতে হবে, ঠিক আছে, অফিস একটা অ্যাম্বিয়েন্স, সেখানে নিশ্চয়ই তুমি একটা চপ্পল, জিন্স, একটা টি শার্ট পরে যেতে পারবে না। তাহলে ওটা তোমায় কে বলছে, কিসের মাধ্যমে তুমি করছো, তোমার বুদ্ধির মাধ্যমে তুমি করছো। তোমার যদি বুদ্ধি থাকে তাহলে নিশ্চয়ই তুমি ওখানে অড কোনো ড্রেস আপ করে যাবে না। ঠিক আছে, যেখানে যে ড্রেস কোড যেটা থাকবে সেটা করেই তুমি যাবে। তারপর কি আছে, বুদ্ধি সমস্যা সমাধান করছে। বিভিন্ন যে আমরা সমস্যাটা আমাদের মধ্যে আসছে, সমস্যা হলে কী হয়, সেটা সমাধান করতে হয়। তার জন্য কী হয়, আমাদের চিন্তা হয়। তাই চিন্তার মাধ্যমে আমরা কী করি, যার যেমন চিন্তা, ঠিক আছে, এখানে বুদ্ধি হেল্প করে। বুদ্ধির যার যত বেশি আছে তার চিন্তা সেরকম হবে। কারণ চিন্তার উদ্ভবটা কী আছে, আমি চিন্তার চ্যাপ্টারেই পড়েছিলাম যে চিন্তা আমাদের তখনই আসে যখন আমাদের কোনো সমস্যা হয়, এবং সমস্যা আর সমাধানের মাঝখানে হচ্ছে চিন্তা। এবার যার যেমন বুদ্ধি তার সেরকম চিন্তা হবে, আর যার যেমন চিন্তা তার সেরকম বুদ্ধিটা বেরোবে। এটা কিন্তু একে অপরের সাথে কীরকম সম্পর্ক, বুঝতে পারছো তো, মানে একে অপরের পরিপূরক বলতে গেলে। তাহলে আচ্ছা, চিন্তার চ্যাপ্টারটা নিয়ে আর এখানে বেশ কিছু বলবো না, এটা চ্যাপ্টারটা আগে আমি করিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু আগে দেখে নিও চ্যাপ্টারটা। আমরা কিন্তু পরপর মানে আমি সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা ক্লাস দিয়েছি প্লে লিস্টে, 1 to এটা 19 নম্বর ক্লাস চলছে। তো আগেরগুলো সিরিজ কমপ্লিট করলে তোমার কিন্তু আজকের ক্লাসটা বুঝতে খুবই অসুবিধা হবে না। আর যারা এমনি ফার্স্ট টাইম দেখছো এবং ক্লাসগুলো তোমরা করে রেখেছো অলরেডি, তাতে বুঝতে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আবার বিষয়ে ফিরছি। তাহলে বুদ্ধি কী করলো, আমাদের সমস্যার সমাধান করছে। 4 নম্বর বুদ্ধি কী করছে, বুদ্ধি বস্তু বা ব্যক্তির মধ্যে সম্পর্ক নির্ণয় করছে। মানে বুদ্ধির মাধ্যমেই কিন্তু আমরা কোনো বস্তু বা ব্যক্তির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারি। বুদ্ধির মূল কাজ কি, জ্ঞান অর্জন করা। তাহলে বুদ্ধির মাধ্যমে আমরা কী করছি, জ্ঞান অর্জন করছি, সেটাকে ধরে রাখছি এবং সেটা প্রয়োজনে ব্যবহার করছি। আমি বারবার বলছি প্রয়োগ, যতক্ষণ না আমরা প্রয়োগ করছি তাহলে তো বুদ্ধিটা তুমি যে বুদ্ধিমান সেটা প্রমাণ আসছে কী করে, তোমাকে তো প্রয়োগ করতে হবে। তাহলে কোনো কিছু মানে আমি 1000টা বই পড়লাম অথচ আমার কোনো অ্যাপ্লিকেশন নেই, অ্যাপ্লিকেশন না হলে বুদ্ধি তোমার কিচ্ছু নেই, পরিষ্কার কথা। বুদ্ধি থাকলে তখনই হবে যখন তুমি অ্যাপ্লিকেশনটাও মানে সেই রকমই করছো। যেটা তোমার থিওরি আমরা তো অনেক পড়ি, থিওরির পর আমরা প্র্যাকটিক্যাল কেন করি, কারণ প্র্যাকটিক্যাল এর জন্যই করি যে থিওরির যতটা আমরা পড়লাম কতটা আমরা অ্যাপ্লাই করতে পারছি, তার জন্যই কিন্তু আমাদের প্র্যাকটিক্যালটা করতে হয়। এই যে ক্লাসেসগুলো আমরা করছি, এই যে জিনিসগুলো আমরা শিখছি, এগুলো অ্যাপ্লাই করবো কখন, পরীক্ষা হলে যখন আমি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারবো, তার মানে কি আমার বুদ্ধিটা ঠিকঠাক আছে, মানে আমি যে এতদিন ধরে অর্জন করেছি জ্ঞানটা সেটা ঠিকভাবে আমি অ্যাপ্লাই করতে পারলাম, এবং তারই উপর বেস করে আমার রেজাল্টটা পাবলিশড হবে। এবার যদি আমি ধরো এত জ্ঞান নিলাম কিন্তু পরীক্ষা হলে গিয়ে আমি অ্যাপ্লাই করতে পারলাম না বা পরীক্ষা দিলামই না, তাহলে আমার কি বুদ্ধিটা প্রয়োগ হলো, ঠিকঠাক হলো না। বুদ্ধি যখন প্রয়োগ হলো না, তার মানে তুমি যে এই বিষয়টার প্রতি দক্ষ বা এই বিষয়টা তুমি জেনেছো, সেটা প্রমাণটা এলো কী করে, তাহলে প্রমাণ আসছে না। তাহলে বুদ্ধির মূল কাজই হচ্ছে কি, প্রয়োগ করা, অ্যাপ্লিকেশন। এবং অ্যাপ্লিকেশনটা করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রথমে জ্ঞান অর্জন এবং সেটাকে মাথার মধ্যে রাখা, ঠিক আছে, এবং প্রয়োজনে সেটা ব্যবহার করা। লাস্ট পয়েন্টটা যেটা আছে সেটা হচ্ছে সৃজনশীলতা এবং দক্ষতা বুদ্ধির অন্যতম বৈশিষ্ট্য। তাহলে মানে যেসব মানুষরা বেশি বুদ্ধিমান হয় তারা খুব সৃজনশীল হয়। তার জন্য এই যে বললাম প্রথমেই যে আর্টিস্টরা কী হয়, যথেষ্ট বুদ্ধিমান হয় বলেই তো তারা মানে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারা ভবিষ্যৎ দেখতে পায় একটা আর্টিস্ট। তার জন্য আমাদের অনেক পুরনো সিনেমা আছে
যেখানে সায়েন্স নিয়ে এত ভালো ভালো সিনেমা করেছে, যখন এত কম্পিউটার বা এত আইসিটির ব্যবহার আসেনি অনেক আগে 70s টাইমে যেসব ইংলিশ মুভিগুলোতে দেখিছে রোবট এবং এআই টেকনোলজির কথা বলা হয়েছে, তার মানে ওগুলো কিন্তু বাস্তবে হচ্ছে, তার মানে ওরা কতটা অ্যাডভান্স ছিল, অনেকটা অ্যাডভান্স ছিল। তার জন্য শিল্পী মানুষরা অনেক বেশি অ্যাডভান্স হন, ঠিক আছে, বৈজ্ঞানিকরা অনেক বেশি অ্যাডভান্সড হন। এবং যারা ধরো এই যে মার্ভেলের সিনেমা দেখছি বা যে কোনো কার্টুন দেখেছি আমরা ছোটোবেলা থেকে, এবং বাস্তবে সেগুলো রকমভাবে স্পেসশিপ বানানো হচ্ছে, সেরকমভাবে স্পেস শ্যুট বানানো হচ্ছে, তাহলে মানে কি যারা করেছেন তারা কতটা বেশি অ্যাডভান্স ছিলেন। সেখানে তো কোনো রকম শুধু কল্পনার আশ্রয় ছিল না, সেখানে যুক্তি ছিল, সেখানে বিজ্ঞান ছিল এবং সেখানে কল্পনা ছিল। তো সমস্ত কিছুর মধ্যে তারা একটা মানে ছাপ দিয়েছেন কিসের মাধ্যমে? সৃজনশীলতার মাধ্যমে, আর্টের মাধ্যমে। তাহলে এই যে আর্ট এবং এই যে স্কিল, এটাই কিন্তু আমাদের বুদ্ধির অন্যতম বৈশিষ্ট্য। ওকে, বুঝতে পারলাম। চলে যাচ্ছি নেক্সট পেজে। এবার চলে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে আইকিউ এর ধারণায়। আচ্ছা, আইকিউ এর ধারণা, এই যে আইকিউ এর ফুল ফর্মটা আমাদের জানতে হবে। আইকিউ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট, ওকে, নট ইন্টেলিজেন্ট কোশেন্ট। তো আইকিউ এটা হলো ফুল ফর্ম। তো এই আইকিউ এর ইন্টেলিজেন্স কথাটা প্রথম কে বলেছিলেন আমরা আগেই আলোচনা করেছি, সেটা হচ্ছে স্যার ফ্রান্সিস গাল্টন। কত সালে? 1885-তে। তারপর ইন্টেলিজেন্স টেস্ট, এই কথাটা প্রথম বলেন কে? স্যার আলফ্রেড বিনে। কত সালে? 1905 সালে, ঠিক আছে। এবং স্যার আলফ্রেড বিনেকে বলা হয় ফাদার অফ ইন্টেলিজেন্ট টেস্ট, তার জন্যই বলা হয় ফাদার অফ ইন্টেলিজেন্ট টেস্ট। তিনি কিন্তু প্রথম ইন্টেলিজেন্স টেস্ট কথাটা ব্যবহার করেন, এবং তিনি মানসিক বয়স অর্থাৎ মেন্টাল এজ এই ধারণাটাও কিন্তু দেন। কে দেন? স্যার আলফ্রেড বিনে। এবার আইকিউ এর যে ধারণা, মানে ইন্টেলিজেন্স কোশেন্ট যেটার ফুল ফর্ম, সেটার ধারণা দেন কিন্তু আমাদের স্যার উইলিয়াম স্টার্ন। তো এইখানকার এই কয়েকটা প্রশ্ন প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন আসে, আর এইখানেই কিন্তু একটু গোলমাল হয়ে যায়। কারণ যেহেতু আইকিউ বললে আমরা বিনে মনে রাখি, বা ইন্টেলিজেন্স বললে যেহেতু আমরা গাল্টন মনে রাখি, তাহলে কে কোনটা বলেছিলেন এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই প্রত্যেকটা জিনিস কিন্তু মাথায় রাখো। সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ফার্স্ট বলেছিলেন আমাদের গাল্টন, ইন্টেলিজেন্স টেস্ট বলেছিলেন আমাদের আলফ্রেড বিনে, এবং তিনি মেন্টাল এজ ধারণা দিয়েছিলেন, এবং আইকিউ এর ধারণা দিয়েছিলেন কিন্তু স্যার উইলিয়াম স্টার্ন। এবার আইকিউ এর যে আধুনিক ফর্মুলা সেটা দেন স্যার লুইস টারম্যান। কততে? 1916 সালে। আইকিউ এর ফর্মুলাটা কী ছিল? আইকিউ ইজ ইকুয়াল টু MA/CA × 100। এখানে MA হচ্ছে মেন্টাল এজ আর CA হচ্ছে ক্রনিক্যাল এজ, ঠিক আছে, মানে শারীরিক বয়স যেটাকে বলা হয়, বা নিজের বয়স, কালানুক্রমিক বয়স, এতগুলো যেটাকে বলা হয় সেটা হচ্ছে ক্রনিক্যাল এজ, সেটা হচ্ছে CA। তো এই গেল। এবং প্রতিভা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে যিনি কাজ করেন তিনি হলেন রেনজুলি 3 মডেল আছেন, সেইখানে কিন্তু তিনি প্রতিভা সম্পন্ন যেসব ব্যক্তি আছে তাদেরকে নিয়ে কাজ করে থাকেন। তো এই যে কয়েকটা পয়েন্ট বললাম, টোটাল 1 2 3 4 5, এই 5টা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই প্রচুর প্রশ্ন চলে আসতে পারে। ওকে, চলে যাচ্ছি নেক্সট পেজে কী আছে? বুদ্ধিমত্তার স্বরূপ। তো এটা আমি ভেবেছিলাম যে আমি তোমাদেরকে ডিরেক্ট এখানে করে দেবো, কারণ মানে লিখে দেবো। তো যাই হোক, ব্যাটারিটা এসছে আমার পেনে, তো আমি এখানে ট্রাই করছি। সেটা হচ্ছে এই যে বুদ্ধিমত্তার স্বরূপ বা প্রকৃতি যেটা বলেছে, এটাও কিন্তু এটার সাথে কিন্তু কাজের একটা বা বৈশিষ্ট্যের একটা কিন্তু অনেকগুলো মিল আছে। কারণ বুদ্ধি একটি সহজাত প্রাকৃতিক দান, এটাও কিন্তু বুদ্ধিমত্তার একটা স্বরূপ, ঠিক আছে। আবার চলে গেল পেনের ব্যাটারি, তাই আর লেখা যাচ্ছে না, আমি মুখে বলছি, তোমরা শুনে নাও। সেটা হচ্ছে বুদ্ধি একটি সহজাত প্রাকৃতিক দান, এটাও কিন্তু আমাদের বুদ্ধিমত্তার একটা প্রকৃতি বা স্বরূপ। বুদ্ধির বিকাশের সময়কাল যেটা আমি বলেছিলাম, সেটা হচ্ছে জন্ম থেকে কৈশোর পর্যন্ত, মানে 1 থেকে 10, যেটা সহজাত, অবশ্যই সহজাত মানে তরল যেটা, ঠিক আছে। কেলাসি তো আমরা কিন্তু পরবর্তী টাইমে স্কিলের সাথে সাথে যত আমরা প্র্যাকটিস করছি সেটা থাকছে। তাহলে বুদ্ধির বিকাশের সময়কাল যেটা মানে সহজাত সেটা হচ্ছে জন্ম থেকে কৈশোর পর্যন্ত, মানে 1 থেকে 20, ঠিক আছে, 1 থেকে 20। তো এই তার জন্য দেখবে আমাদের বাচ্চাদের ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি সবচেয়ে বেশি পড়তে হয়। কেন বেশি পড়তে হয়? কারণ এই টাইমে সহজাত আমাদের যে বুদ্ধির যে ক্যাপাসিটি সেটা অনেক বেশি থাকে। আমাদের মনে হয় যে এত ছোটোবেলায় এত বেশি বই কেন আমরা পড়ছি, কারণ সেই টাইমে যদি তাদের প্রেশার দেওয়া হয়, সেই প্রত্যেকটা জিনিস তাদের বুদ্ধিটা ডেভেলপ হচ্ছে, তারা নিয়ে নিতে পারে। এবং সময়ের সাথে সাথে 11-12 থেকে আমরা কী হয়, একটা স্ট্রিমে চলে যাই,
একটা স্ট্রিমে চলে যায় সায়েন্স আর্টস কমার্স, যদিও এখন নতুন পলিসিতে তো সমস্তটাই চেঞ্জ হয়ে গেছে, মিক্স হয়ে গেছে, কিন্তু আরও যত বয়সের দিকে যায়, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পিএইচডি, তখন একটা পার্টিকুলার স্ট্রিম চলে যায়, একটা পার্টিকুলার সাবজেক্ট চলে যায়, একটা লাইনে চলে যায়। কিন্তু ছোটোবেলায় 1 to 10 আমরা কিন্তু সমস্ত বিষয়ে সমস্ত কিছু আমরা জেনেছি, এবং সেটাই পরবর্তী টাইমে আমাদের ভবিষ্যতে কাজে লেগেছে, কারণ ওই টাইমে আমাদের বুদ্ধির যে বিকাশ হয় সেটা কিন্তু খুব ভালো হয়, তার জন্য ওই টাইমে এই সাবজেক্টগুলো দেওয়া থাকে, মানে পুরোটাই কিন্তু মনস্তাত্ত্বিক বিষয়। ঠিক আছে, এটা গেল আমাদের দ্বিতীয় পয়েন্ট, তাই তো। তারপরে হচ্ছে কি, সেটা হচ্ছে বুদ্ধিমত্তা জন্য, মানে বুদ্ধিমত্তার যে পার্থক্যের জন্য আমাদের কি হয়, ব্যক্তিগত পার্থক্যটা হয়, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস হয়ে থাকে, সেটাও আমি বৈশিষ্ট্যতে বললাম। এই বৈশিষ্ট্যটাই অ্যাকচুয়ালি ঘুরে ফিরে বলতে গেলে স্বরূপ, মানে স্বরূপের মধ্যে পড়ছে বা প্রকৃতির মধ্যে পড়ছে। বুদ্ধি সমস্যা সমাধান করে, বুদ্ধিতে মানে বুদ্ধি বেশি হলে কি বললাম, টাইম কম লাগে, যে কোনো শিক্ষার ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু টাইমটা খুব কম লাগবে, মানে যে যত বেশি বুদ্ধিমান খুব শর্টে এবং খুব ফাস্ট সে জিনিসটা করে দেবে। এছাড়া কি আছে, বুদ্ধিকে আরও তিনটে মানে বিভিন্ন মানে মতবাদ থেকে তিনটে শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল। একটা হচ্ছে রাজতন্ত্রমূলক ধারণা, একটা হচ্ছে সামন্ততন্ত্রমূলক ধারণা, একটা হচ্ছে অরাজকতাবাদ। ঠিক আছে, এই কী ছিল, মানে বুদ্ধিকে একক শক্তি হিসেবে যখন বিবেচনা করা হচ্ছে তখন রাজতন্ত্রের কথা আসছে। যখন কতগুলো বিশেষ শক্তির সমন্বয়ে বুদ্ধিকে বোঝানো হচ্ছে তখন হচ্ছে সামন্ততন্ত্র। আর যখন অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম মানসিক শক্তির সমন্বয় দিয়ে বুদ্ধিকে প্রকাশ করা হচ্ছে তখন হচ্ছে অরাজকতাবাদ। তো এই হচ্ছে বুদ্ধিমত্তার স্বরূপ, যেটা আমি লিখে দিতে পারলাম না। আই এম এক্সট্রিমলি সরি যে আমি আজকে লিখতে পারলাম না, কারণ আমার মানে পেনের চার্জটা একদমই পুড়িয়ে গেল, নতুন হয়তো ব্যাটারি দিতে হবে, তো সেই কারণে আমি আজকে লিখতে পারলাম না। যাই হোক, আমি মুখে বলে দিচ্ছি, আই হোপ তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তোমরা তো অবশ্যই ক্লাসটা যখন দেখো তখন তো অবশ্যই শোনো এবং তার সাথে সাথে নোট ডাউন করো, তো আই হোপ কোনো সমস্যা হবে না। আর নেক্সট ক্লাস থেকে আমিও তোমাদের কথা দিচ্ছি এরকম কোনো সমস্যা আমার দিক থেকেও হবে না। তো যাই হোক, এবার চলে যাচ্ছি নেক্সট পেজে কী আছে। নেক্সট পেজে হচ্ছে বুদ্ধির তত্ত্বসমূহকে যে ভাগ করা হয়। তো বুদ্ধির তত্ত্বসমূহকে, যেটা আমাদের পয়েন্ট ছিল যে বুদ্ধির তত্ত্বসমূহ নিয়ে লাস্টের পয়েন্টটা একবার দেখে নিই, সেটা হচ্ছে বুদ্ধির তত্ত্বসমূহ 5 নম্বর পয়েন্ট, এবং তারপরে আছে আমাদের বিনের ইউনিফ্যাক্টর তত্ত্ব। তো এই যে বুদ্ধির তত্ত্ব যেটাকে আমরা বলছি, এই তত্ত্বকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছিল। কি একটা হচ্ছে উপাদানমূলক তত্ত্ব, আর একটা হচ্ছে জ্ঞানমূলক তত্ত্ব। তো এই উপাদানমূলক তত্ত্ব মধ্যে প্রথম আজকে যেটা আছে বিনের একক উপাদান তত্ত্ব বা ইউনিফ্যাক্টরি যে তত্ত্বটা আছে, ইউনিফ্যাক্টর থিওরি যেটা আর কি বলছি, সেটা আমরা আজকে আলোচনা করব। বাকিগুলো পরপর সিরিজ ওয়াইজ হবে, কারণ প্রত্যেকটা কিন্তু একটু সময় সাপেক্ষ বিষয়। তো এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উপাদানমূলক তত্ত্ব, যার মধ্যে প্রথমে আছে বিনের একক উপাদান তত্ত্ব। আচ্ছা, ভালো কথা, বিনের কথাটা কেন বলছি সেটা হচ্ছে আমাদের কিন্তু রিতা পাবলিকেশনের যে বইটা আছে ওখানে কিন্তু স্টার্ন দেওয়া আছে, স্টার্নের একক উপাদান তত্ত্ব মানে ইউনিফ্যাক্টর থিওরিটা দেওয়া আছে, সেটা হচ্ছে স্টার্নের নামে। ওটা কিন্তু তোমরা রেকটিফাই করবে, ওটা হবে বিনে। ঠিক আছে, আলফ্রেড বিনে, তিনি কিন্তু এই ধারণাটা দিয়ে থাকেন, মানে একক উপাদান তত্ত্ব ধারণাটা দিয়েছেন। যাই হোক, তারপর হচ্ছে 2 নম্বর কি, স্পিয়ারম্যান, তিনি দিয়েছিলেন দ্বি উপাদান তত্ত্ব। তারপর থর্নডাইক বহু উপাদান তত্ত্ব, থার্ডস্টোনের দলগত উপাদান তত্ত্ব, থমসনের বাছাই তত্ত্ব। 6 নম্বর হচ্ছে গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব, বার্ট ও ভার্নেনের হায়ারকি তত্ত্ব। অর্থাৎ কি, প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিফ্যাক্টর থিওরি, তারপর স্পিয়ারম্যানের হচ্ছে 2 ফ্যাক্টর থিওরি, তারপর থর্নডাইকের হচ্ছে মাল্টি ফ্যাক্টর থিওরি, থার্ডস্টোনের কি আছে, থার্ডস্টোনের হচ্ছে গ্রুপ ফ্যাক্টর থিওরি, থমসন হচ্ছে স্যাম্পলিং থিওরি, গিলফোর্ড হচ্ছে 3D থিওরি যেটা আর কি আছে, এবং আমাদের লাস্ট যেটা বার্ট ও ভার্ননের হচ্ছে হায়ারকি তত্ত্ব। এটা গেল উপাদানমূলক তত্ত্ব। জ্ঞানমূলক তত্ত্বের মধ্যে কি আছে, ক্যাটেল ও হর্নের বুদ্ধির তত্ত্ব, যেটা আমি বললাম তরল এবং কেলাসিত, প্রথমে আমরা আলোচনা করে দিয়েছি, এটা হয়ে গেল। তারপরে আছে স্টার্নবার্গের তথ্য প্রক্রিয়াকরণ বুদ্ধির তত্ত্ব। ঠিক আছে, এবং তারপর হচ্ছে গার্ডনারের বহুবিধ বুদ্ধির তত্ত্ব। মানে এগুলো কি আছে, একটা হচ্ছে থিওরি অফ ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে ক্যাটেল এবং হর্ন, যেটা আমরা আলোচনা করেছি আজকে। তারপরে হচ্ছে আমাদের থিওরি অফ ইনফরমেশন, মানে ইনফরমেশন থিওরি অফ ইন্টেলিজেন্স। ঠিক আছে, থিওরি অফ ইন্টেলিজেন্স, এবং গার্ডনারের যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপল ইন্টেলিজেন্স। তো এই কয়েকটা ভাগ আছে। এবার এর মধ্যে আজকে যেটা আমাদের আলোচ্য বিষয় আজকে ক্লাসের সাথে সাথে, সেটা হচ্ছে বিনের একক উপাদান তত্ত্ব। তো এই একক উপাদান তত্ত্বে তিনি কি বলেছেন, তিনি বলেছিলেন যে বুদ্ধিকে একটা মানে একক শক্তি হিসেবে কল্পনা করেছিলেন।
যে সাধারণ মানসিক ক্ষমতা, মানে এই যে সাধারণ মানসিক ক্ষমতা বলে যে জিনিসটা আমি বলছিলাম, যেটা সহজতা, সেটা মানে যেটা সহজাত, যেটা সবাই নিয়ে জন্মায়, তো এই সাধারণ মানসিক ক্ষমতা বলে যে জিনিসটা রয়েছে, তার মাধ্যমেই মানুষ সমস্ত কিছু করতে পারে। এটাই ছিল বিনের একক তত্ত্বের মূল ভিত্তি। মানে একটা মানুষ যে খুব ভালো রান্না করে, সে খুব ভালো নাচে, সে খুব ভালো গান গায়, সে খুব ভালো ক্রিকেট খেলে, মানে একটা মানুষই সে সমস্ত বিষয়ে কিন্তু পারদর্শী হতে পারে। কিন্তু এটা কিন্তু খুবই একটা মানে এক্সেপশনাল কেস, যে একজন খুব ভালো মানে ধরো খুব ভালো একজন মানে ম্যাথ করতে পারে, ম্যাথমেটিশিয়ান, তিনি মানে সাংসারিক দায়িত্ব খুব ভালোভাবে নিচ্ছেন, বা তিনি আর্ট খুব ভালোভাবে বোঝেন। সে লিটারেসি হয়তো ভালো বোঝেন না, একজন সায়েন্সের অত ভালো একজন ম্যাথস নিয়ে রিসার্চ করেছেন এবং ম্যাথসে এত ভালো ম্যাথমেটিশিয়ান, কিন্তু তিনি হয়তো লিটারেচার বোঝেন না। তাহলে একটা সাধারণ মানসিক ক্ষমতা নিয়ে কিন্তু মানুষ এতগুলো জিনিস করতে পারে না, যার জন্য কিন্তু পরবর্তী এই দ্বি উপাদান, বহু উপাদান, দলগত উপাদান এতগুলো এসছে। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে ভালোভাবে আলোচনা করব। আজকে এই বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করলাম যে বুদ্ধি কী, বুদ্ধি কয় প্রকার, বুদ্ধির বৈশিষ্ট্য কী, বুদ্ধির প্রকৃতি কী, বা এই বুদ্ধি আর বুদ্ধিমত্তা এই দুটোই তো একই জিনিস, ইন্টেলিজেন্স। এই জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু আমরা আজকের ক্লাসে আমরা শেখার চেষ্টা করলাম, তাই তো? তাহলে আজকের এই বিষয়টা আজকে এতটুকুনি থাক। আজকে শুধুমাত্র প্রথম যে টপিকগুলো আজকে আলোচনা করলাম, বুদ্ধি কী, বুদ্ধির ধারণা, বুদ্ধির প্রকার, আইকিউর ধারণা, বুদ্ধির স্বরূপ, বুদ্ধির তত্ত্বসমূহ, এগুলো নিয়েই থাকলো। এবং তার সাথে অবশ্যই বিনের ইউনিফ্যাক্টর তত্ত্ব, যেটা নিয়ে তিনি আলোচনা করেছিলেন, যে বুদ্ধিকে একক শক্তি হিসেবে তিনি ধরে রেখেছিলেন, যে সব ধরনের মানসিক কাজে এটা লাগে। অর্থাৎ এই যে সাধারণ মানসিক ক্ষমতা আছে, সেই জিনিসটার মাধ্যমেই মানুষ সমস্ত কিছু করতে পারে। কিন্তু সেটা হয়নি, কারণ এই তত্ত্বটা যে ঠিক নয় সেটা সমালোচনার মাধ্যমেই সেটা প্রকাশিত হয়, এবং পরবর্তী টাইমে আমরা এর ওপর আরও অনেক তত্ত্ব জানতে পারি, যার জন্যই স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব বা থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব, এই জিনিসগুলো আসে। তো আজকে এই পর্যন্ত। আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকম ডাউটস থাকে বা কোনো রকম কোয়ারিজ থাকে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে আমায় জানাতে পারো। সো আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাস আমরা থাকছে, সেটা হচ্ছে দ্বি উপাদান তত্ত্ব কার, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, সেই দিয়ে আমাদের ক্লাস শুরু হবে। সো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, প্র্যাকটিস করো ভালোভাবে, এবং আগের প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করে নাও। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।